Dear HSC students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. The topic is right form of verbs. মাত্র একটি টেকনিক শেখাবো এবং মাত্র 5টি রুল বিস্তারিত এত ভালো করে বুঝিয়ে দিব সো দ্যাট তুমি যে কোনো বুট কোয়েশ্চন সলভ করতে পারবা এবং এখান থেকেই ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি 90%-এরও বেশি। 0.5 কিংবা 1 মার্ক সম্পূর্ণ তোমার উপরে, কেননা একটি ক্লাস থেকে সব কিছু একদম ইম্পসিবল। দেখো টেকনিকটা কি, যদি প্যাসেজটা স্টার্ট হয় যে কোনো টপিক দিয়ে, বুকস, টিচার, মাদার, এরকম ট্রাফিক জ্যাম বা এই টাইপের স্টুডেন্ট লাইফ, তো যে কোনো টপিক নিয়ে যদি স্টার্ট হয় প্যাসেজটা, অবশ্যই তা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কী বললাম বলো, যে কোনো কিছুর ক্যারেক্টার, যে কোনো কিছুর বর্ণনা আমরা অফকোর্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করি। সো একটি প্যাসেজের স্টার্টিং যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, একটি প্যাসেজের স্টার্টিং যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে ওই প্যাসেজের পরবর্তী প্রত্যেকটি গ্যাপ, ট্রাস্ট মি, প্রত্যেকটি গ্যাপ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর দি ফ্যাক্ট ইজ, তোমাদের একটা একটু বিলিভ করতে কষ্ট হচ্ছে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্যাসিভ অ্যান্ড সামটাইমস প্রেজেন্ট পারফেক্ট, খুব কম আসে এটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্যাসিভ আর প্রেজেন্ট ইনডিফিনিট। তো এখান থেকে সবগুলো, যদি না টিচার খুব কৌশলী হয়ে এক্সট্রা কিছু রুল ঢুকিয়ে দেয়, ঠিক আছে? ওকে, তো 2025 সালের মাত্র 2টি বুট বাদ দিয়ে প্রত্যেকটি বুটই কিন্তু শুরু হয়েছিল টপিক দিয়ে এবং সবগুলোই প্রেজেন্টে ছিল। এটা তোমরা একটু মিলিয়ে নিও। তারপরে ফোকাস করো ওই টেকনিকেরই আরেকটা কথা, যদি কোনো প্যাসেজটা স্টার্ট হয় পাস্ট টেন্স দিয়ে, তুমি কীভাবে বুঝবা? ডক্টর মোহাম্মদ ইউনুস, ময়মনসিংহ বুট 2025। জেরি, জেরি কতটা ইম্পর্ট্যান্ট, জেরি এটা তোমাদের এনসিটিভি কর্তৃক যে বইটা আছে সেই বইয়ের ইউনিট 8, সেই বইয়ের ইউনিট 8 এবং 132 নম্বর পেজ, যাই হোক তোমরা একটু মিলিয়ে নিও। তো এখান থেকে ন্যারেশনে লাস্ট ইয়ারের 2টা পেসেজ আসছে, আমি সলভ করে দিয়েছি, দেখে নিও তোমরা। তারপরে এখান থেকে প্রেপোজিশন আসে, এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বস অফকোর্স আসে। সো জেরি হচ্ছে দিনাজপুর বোর্ড, কি বললাম বলো, জেরি দিনাজপুর বোর্ড 2025। তার মানে এই 2টা বোর্ড বাদ দিয়ে 2025 সালের পরবর্তী প্রত্যেকটা বোর্ড টপিক দিয়ে এসেছিল এবং সেখানে প্রেজেন্ট টেন্স ছিল। তো ডক্টর মোহাম্মদ ইউনুস বা জেরি এগুলো স্টার্ট হয়েছে এই পেসেজটা স্টার্ট হয়েছে কোনো ব্যক্তির নাম দিয়ে, ইউনুস, জেরি। তো যদি কোনো ব্যক্তির নাম দিয়ে স্টার্ট হয়, তুমি অফকোর্স ধরে নিবা এই পেসেজটা তার কোনো না কোনো কাহিনী, অ্যান্ড ইউ নো দ্যাট কাহিনী মানে স্টোরি, আর স্টোরি মানেই পাস্ট টেন্স। সো এই পেসেজগুলোর প্রত্যেকটা গ্যাপ পাস্ট টেন্সে থাকবে। এখন পাস্ট মানে কি শুধু পাস্ট না, পাস্ট মানে তো শুধু পাস্ট না, পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট মানে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট মানে পাস্ট প্যাসিভ, আর পাস্ট পারফেক্ট থেকে খুব কম আসে, মাত্র ঢাকা বোর্ডে 24 সালে একটা আসছিল, আমি দেখিয়ে দিব। তো এই হচ্ছে টেকনিকের কথাবার্তা। তো যদি খুব বেশি মিরাকেল কিছু ঘটে না যায়, একদম মিরাকেল কিছু ঘটে না গেলে কিন্তু ওইখানের প্রত্যেকটাই পাস্ট টেন্সে আসবে। ওকে ফাইন, সো আমরা শুরু করতেছি আমাদের 1 নম্বর রুল দিয়ে। এইগুলো টেকনিক, তুমি এটা ফলো করবা, তুমি অফকোর্স এখান থেকে উপকৃত হবা। বাচ্চারা এটা হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড না। সো আমি যখন মুছবো বা যখন লিখবো তখন এডিটের সময় এটা স্পিডে দিয়ে দিব। সো তোমাদের বিরক্ত হওয়ার চান্স অনেকটাই কমে গিয়েছে, অ্যান্ড যেহেতু স্মার্ট বোর্ড নেই আমাকে একটু কষ্ট করতে হবে, আমি কষ্টটা করতেছি, বাট তুমি বিরক্ত অফকোর্স আশা করি হবে না। আমি এক্সাম্পল লিখবো, এখন প্রশ্ন হচ্ছে আমরা এক্সাম্পল কোনগুলো নিব। দেখো আমরা এক্সাম্পল সেগুলো নিব যেগুলো বৌড়ি এসেছে। এখন যদি আমরা আই এম এ বয়, হি ইজ এ গুড বয়, ইউ আর বিউটিফুল, এগুলো নেই, তাহলে এম ইজ আর, এগুলো তো রাইট ফর্ম অফ ভার্বস, তাই না? তো আমরা পরীক্ষায় তো এগুলো কখনোই আসে না, পরীক্ষায় যখন আসবে না তখন পরীক্ষায় আমার জন্য এই রুলগুলো অ্যাপ্লাই করে কষ্ট হয়ে যাবে। সো এক্সাম্পল নেব সেগুলো যেগুলো পরীক্ষায় এসেছে। আমি স্টার্ট করতেছি বরিশাল বোর্ডের একটা, আমি যদি কলমটা একটু করি, আমি স্টার্ট করতেছি বরিশাল বোর্ড 2025 সালে একটা কোয়েশ্চন দিয়ে, এবং অপশনগুলো আমি এত ভালো করে চুজ করেছি সো দ্যাট একটি অপশন থেকে তোমার কয়েকটা ডিপ বা বেসিক গ্রামার ক্লিয়ার হয়ে যায়। দেখো, সো এভরিওয়ান ড্যাশ ডিপেন্ড অন হিজ ইনকাম। এভরিওয়ান, এই যে সাবজেক্টটা, এভরি টাইপের যে কোনো ওয়ার্ড, এভরিওয়ান, এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, ঠিক আছে, সামওয়ান, নো ওয়ান, এই প্রত্যেকটা ওয়ার্ড দেখে মনে হইতে পারে প্লুরাল। যেমন দেখো এভরিওয়ান, এটার বাংলা অর্থ কিন্তু আমরা সবাইকে বোঝাই, হ্যাঁ এখানে কিছু কথা আছে। সো এভরি টাইপের যে ওয়ার্ডগুলো আছে, আমি যদি এটাকে একটু ভাঙ্গি, যেমন দেখো আমি লিখতে পারি এটাকে EVERY, এভরি প্লাস ওয়ান, হোয়াট আই ক্যান রাইট, এভরি প্লাস ওয়ান, এভরি মানে প্রত্যেক, ওয়ান মানে একজন।
সো এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এগুলো সবাইকে বোঝালেও এদের একদম বেসিক বাংলাটা হচ্ছে প্রত্যেক একজন, প্রত্যেক জিনিস, প্রত্যেক মানুষ। ক্লিয়ার? সো দেখো, আমি যদি সবাইকে বলি দ্যাট এভরিওয়ান প্লিজ রেইজ ইউর হ্যান্ড, হোয়াট? এভরিওয়ান প্লিজ রেইজ ইউর হ্যান্ড, এর মানে হচ্ছে সবাই হাত তুলো। তার মানে অফকোর্স তো এই না যে সবাই কারো একটা হাত কই থেকে তুলে এনে রেখে দিবে, না, সবাই তার নিজের হাত তুলবে। কি বললাম? সবাই তার নিজের হাত তুলবে। তার মানে আমি এভরিওয়ান বলতেছি, সবাইকে বোঝাচ্ছি, বাট বোঝাচ্ছি আলাদা আলাদা করে। সো আলাদা আলাদা করে বোঝানো, এজন্যই ইংলিশ গ্রামারে এই সকল ওয়ার্ডগুলোকে এভরিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, নান টাইপের ওয়ার্ডগুলোকে ধরা হয় সিঙ্গুলার। ওকে, ফাইন। সো একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এখন তোমরা রুলটা লিখে নাও। রুলটা কি? একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ওই সেন্টেন্সের ভার্বের সাথে এস বাই এস বসবে, অথবা তুমি এটাও লিখতে পারো ওই সেন্টেন্সের ভার্বটাও সিঙ্গুলার হবে। এখন মজার বিষয় দেখো, নাউন প্লাস এস বাই এস, মনে করো আমি লিখলাম পেন, PEN, পেন, এটা কিন্তু নাউন। সো আমি যদি নাউনের সাথে এস বা ইএস অ্যাড করি, তো নিউ ওয়ার্ড ইজ পেন্স। পেন ছিল সিঙ্গুলার নাউন এক বচন, যা আমরা বাংলাতে পড়ি এক বচন, পেন্স হয়ে গিয়েছে প্লুরাল বহু বচন। তার মানে নাউন প্লাস এস অবলিক ইএস সিঙ্গুলার টু প্লুরাল। বাট মজার টপিকটা কি? মজার টপিকটা হচ্ছে যখনই তুমি কোনো ভার্বের সাথে এস বাই এস অ্যাড করবা, লাইক EAT, ইট, এটা ভার্ব, প্লাস এস অবলিক ইএস, EATS, ইটস। কি বললাম বলো? EATS, ইটস। ইট হচ্ছে একটা ভার্ব যার সাথে আমি এস বাই এস অ্যাড করলাম। এখন তা সিঙ্গুলার টু প্লুরাল না, বরং প্লুরাল টু সিঙ্গুলার। অর্থাৎ যে কোনো ভার্বের বেস ফর্ম হচ্ছে প্লুরাল, তার সাথে এস বা এস অ্যাড করলে তা হয়ে যায় সিঙ্গুলার। ফাইন। সো রুলটা তুমি লিখে নাও যে একটি সেন্টেন্সের সাবজেক্ট, তুমি লিখে নাও, আমি বলতেছি, একটি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওই সেন্টেন্সের ভার্বের সাথে এস বাই এস বসবে, অথবা ওই সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এভরিওয়ান, আমি কেন এটা চুজ করলাম? বিকজ এভরিওয়ান থেকে মনে হবে এটা প্লুরাল। তুমি মনে করবা সবাই প্লুরাল, না, এভরিওয়ান সিঙ্গুলার। তাহলে আমি এখন কী করবো? এখানে দিব ডিপেন্ডস, DEPENDS, এভরিওয়ান ডিপেন্ডস অন হিজ ইনকাম। একটা জিনিস শিখাই, ডিপেন্ডস বা ডিপেন্ড যাই হোক না কেন, ডিপেন্ডের সাথে অলওয়েজ অন বসবে অ্যাজ এ প্রিপোজিশন। কি বললাম? ডিপেন্ড কিংবা ডিপেন্ডস, সমস্যা নেই, অন বসবে। আমরা যখন কোনো কিছুর ওপর নির্ভর করি, আমরা যখন কারো ওপর নির্ভর করি, তখন উই ইউজ ডিপেন্ড অন অর ডিপেন্ডস অন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের প্রথম রুল। দ্যাট মিনস আমি আরেকটু সামারি করি, সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসবে। এখন সাবজেক্টটা আমি একটু চুজ করলাম, একটু ক্লেভার চুজ করলাম, সো দ্যাট তোমার একটু কনফিউশন ক্লিয়ার হয় এবং তুমি যাতে ভুল না করো। ওকে, ফাইন। এখন এই রুলের যে একটা বিপরীত রুল আছে, সেটা কি? সেটা হচ্ছে যদি ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হয়, কী হয় বলো? যদি ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্ব ও প্লুরাল হবে। লিখে নাও তুমি, একটি সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। এখন তুমি বলতেছো এটা তো বাচ্চাদের রুলস, এটা তো আমি পারি। পুরো ইংলিশ, পুরো গ্রামারটাই এই রুলের উপর ভর করে টিকে আছে। টেন্স বলো, গ্রামার বলো, কীভাবে? তুমি যে কোনো প্যাসেজ সলভ করে দেখো, প্রত্যেকটা প্যাসেজে মিনিমাম এখান থেকে 4টা বা 5টা প্রশ্ন আসে, 3 থেকে 4, 3, 4, 5, ট্রাস্ট মি, দেখে নিও। সো যদি একটি সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্ব ও প্লুরাল হবে। আর কি শিখলাম? ভার্ব প্লুরাল মানে ওই ভার্বের সাথে এস বাই এস অ্যাড করার কোনো প্রয়োজন নেই। বলছিলাম না, ভার্বের সাথে এস বাই এস অ্যাড করলে ভার্বটা প্লুরাল টু সিঙ্গুলার হয়, প্লুরাল টু সিঙ্গুলার, নট সিঙ্গুলার টু প্লুরাল। আমি দেখিয়ে দিচ্ছি, ফোকাস করো। আমি যদি তোমাদেরকে রাজশাহী বোর্ডের এক্সাম্পলটা একটু দেখাই, রাজশাহী বোর্ড 25, ক্লিয়ার? রাজশাহী বোর্ড 25, দেখো, books introduce us to the best society. What? Books introduce us to the best society. বই আমাদেরকে বেস্ট সোসাইটি, উত্তম সমাজের সাথে ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেয়। এখন ভালো করে ফোকাস করো, বুক মানে ছিল সিঙ্গুলার, বুক একটি বই, বুকস প্লুরাল। ওই সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল, বুকস, তাহলে ভার্বও প্লুরাল হওয়া উচিত। তুমি খাতায় লিখে নাও, নর্মাল এম ইজ আর থেকে আর হচ্ছে প্লুরাল, ওয়াজ ওয়ার থেকে ওয়ার হচ্ছে প্লুরাল, হ্যাভ হ্যাজ হ্যাড থেকে হ্যাভ হচ্ছে প্লুরাল। এবং এগুলোর বাদে আমরা শিখি না ওই যে আমি, তুমি, তোমাকে, এগুলো বাদ দিয়ে যা আছে সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে এই এম ইজ আর থেকে আর, ওয়াজ ওয়ার থেকে ওয়ার এবং হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ বাদ দিয়ে বাকি প্রত্যেকটি ভার্ব হচ্ছে প্লুরাল। কি বললাম বলো? বাকি প্রত্যেকটি ভার্ব হচ্ছে প্লুরাল। এখানে কারেকশনটা হচ্ছে বাকি প্রত্যেকটি ভার্বের বেস ফর্মটা হচ্ছে প্লুরাল, যেমন যা থাকবে তা। যেহেতু বুকস প্লুরাল, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব কী হবে? প্লুরাল হবে। রুলটা কি? রুলটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে।
সো আমি লিখতেছি ইন্ট্রোডিউস, আমি কি লিখতেছি নাকি তুমি লিখবা? আমি লিখি ইন্ট্রোডিউস, তার মানে আমাদের এটাও শেষ, 1 নম্বর রুল এখানেই সমাপ্ত। আমি যদি এখন 2 নম্বর রুলের দিকে যাই, 2 নম্বর রুল দেখো, একটু ভালো করে ফোকাস করো। রুল নাম্বার 2, আমি বলতেছি একটু লিখতেছি, তুমি লিখে নিও। এনি প্রেপোজিশন, PRE, উই সে প্রি, নো প্রে। সো এনি প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি লিখে নাও। একটি সেন্টেন্সে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে, এটা লিখে নাও যে একটি সেন্টেন্সে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে সেখানে V1 প্লাস আইএনজি হবে। আমি বিস্তারিত সব বলে দিচ্ছি। দেখো, আমি যদি তোমাকে এখন একটা এক্সাম্পল দেই, যেটা 2000, স্টুডেন্টস লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর হচ্ছে এখানে প্রেপোজিশন। প্রিপেয়ার আওয়ার সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ টাইপের যে প্রোনাউনগুলো এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো পরে পড়িয়ে দিব। তো তুমি এখান থেকে কী শিখবা? এই জায়গায় ফর হচ্ছে প্রেপোজিশন, উই নো দ্যাট। ফর, ইন, অন, বাই, এট এগুলো হচ্ছে প্রেপোজিশন, হ্যাঁ, উইথ। সো প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ এখানে আসবে প্রিপেয়ারিং, PREPARING, প্রিপেয়ারিং। স্টুডেন্টস লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং আওয়ার সেলভস। এখানে ভালো করে ফোকাস করো, ফর বা ইন বা এট এগুলোর পরে কেন V1 প্লাস আইএনজি হয় তা আমি এই ক্লাসে অফকোর্স বলবো না। আমি গ্রামার এমনভাবে পড়াবো যে গ্রামারের ফাংশনটা কী, লজিকটা কী, এই গ্রামারের পেছনের ম্যাথমেটিক্সটা কী, এটা কেন এরকম হয়। আমরা তো অনেক রুলই পড়ি, আমরা রুলটা অবশ্যই ভালো বিস্তারিত ব্যাখ্যা সহ মুখস্থ করি, বাট এরকম কেন হয় তা আমরা জানি না। সো আমি যে মিশনটা নিলাম সেটা হচ্ছে আমি অফকোর্স গ্রামারের এই প্রত্যেকটা রুলের সায়েন্স, ম্যাথমেটিক্স, ফাংশন, লজিক কিংবা প্রত্যেকটা কোয়েশ্চনে তারা কীভাবে ফিট করে আমি সেগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং আমি এভাবে পড়ানোর চেষ্টা করি। ওকে, সো আমি কি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দিব? আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, নাহলে এখান থেকে তোমাদের ক্লিয়ার হবে না। এটা জেরির, এটা দিনাজপুর বোর্ডের কোয়েশ্চন 2025 সালে, ঠিক আছে? দিনাজপুর বোর্ড 2025। দেখো, ইনস্পাইট অফ বি অ্যান অফান, অফান মানে হচ্ছে এথিম, ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট, উই নো দ্যাট এগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা, আমি পড়াবো, তোমরা অফকোর্স পড়বা। সো এখানে অফ হচ্ছে প্রেপোজিশন, অ্যান্ড আমরা শিখে আসছি এনি প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি। সো ভাবটা হচ্ছে বি, আমি অফকোর্স বিতে আসবো, বি আমাদের আলোচনা আছে, তাহলে ভার্বটা কি? বি। সো আমরা বসাবো বি প্লাস আইএনজি, ইয়ানি বিং, BEING, বিং। বাংলাটা বলি, ইনস্পাইট অফ সত্ত্বেও, বিং অ্যান অরফান এথিম হওয়া সত্ত্বেও, হি হ্যাড ডেভেলপড, শিখে নাও, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব আসলেই V3, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্ব আসলেই V3। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে এখান থেকে দেখাবো, ঢাকা বোর্ডে আসছিল 19 সালে। তো আমাদের এটাও শেষ, অর্থাৎ রুলটা হচ্ছে এনি প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি। তবে তবে এখানে অফকোর্স একটা তবে আছে, একটু ভালো করে ফোকাস করো, তবেটা কি? দেখো, আমি এত ভালো করে অপশনটা চুজ করেছি সো দ্যাট তোমাদের আরও একটু একটা বিষয় ক্লিয়ার হয়ে যায়। এই কোয়েশ্চনটা ওয়াইল ইট, এই কোয়েশ্চনটা সিটিজি বোর্ড 2023 সালের, বাচ্চারা বিরক্ত হয় না। দেখো, ওয়াইল এর পরে সরাসরি যদি সাবজেক্ট আসে, আই মিন ভার্ব আসে, সরি, ওয়াইল এর পরে সরাসরি আমরা কইছিলাম প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি, তবে আমরা তবেতে আছি। দেখো, ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে V1 প্লাস আইএনজি, আমি এখানে আর কিছুই বলবো না, বিকজ এটা আমাদের এখনকার আলোচনা না। ওয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে V1 প্লাস আইএনজি। উই শুড ড্যাশ, SHOULD শুড, আমরা এখনও তবেতে আছি। শুড হচ্ছে মডাল ভার্ব, মডাল কি? স্পেশাল কিছু হেল্পিং ভার্ব, যেগুলো সম্ভাবনা বোঝায়, পসিবিলিটি বোঝায়, এগুলি বোঝায়, যোগ্যতা বোঝায়, হ্যাঁ, অক্ষমতা বোঝায়, এগুলো ফাইন। তো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো হচ্ছে মডেল। মডাল ভার্বের পরে খাতায় লিখে নাও, মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, যাকে বলা হয় জিরো ইনফিনিটিভ। ইনফিনিটিভ দুই প্রকার, জিরো অ্যান্ড ফুল। আমি আসতেছি, আমাদের তবেতে আসতেছি, ওয়েট। তাহলে মডাল অর্থাৎ ভার্ব আছে তাই বসবে বিআর, BEAR, বিআর। ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট, DONT, ডোন্ট আমরা লিখতেছিলাম DO, ডু, NOT, নট, ডু নট। আমরা যখন ট্যাগ পরে আসছি SSCতে বা আরও আগে, সেখানে আমরা ট্যাগ করার সময় অলওয়েজ কি লিখতাম? সংক্ষিপ্ত ফর্ম লিখতাম। অ্যামাউন্টের সংক্ষিপ্ত রূপ, ইজ নট এর, আর নট এর, হ্যাঁ। তো ডন্ট হচ্ছে ডু নটের সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম। হোয়াট? কন্ট্রাকশন ফর্ম, FORM, নট ফর্ম, ফর্ম।
আমি বলতেছি রাইট ফর্ম, তোমরা মনে হয় বিরক্ত হচ্ছে স্যার কেন ফর্ম বলতেছে। দিস ইজ নট ফর্ম, দিস ইজ ফর্ম। ফর্ম, ওকে ফাইন। ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট জাস্ট ইট, ওই যে বলছিলাম না তবে, তবেটা হচ্ছে যে কোনো প্রেপোজিশন প্লাস বিয়ন প্লাস আইএনজি। তবে টু এর পরে, টু অফকোর্স অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রেপোজিশন, টু এর পরে কখনোই বিয়ন প্লাস আইএনজি বসবে না। কেন বসবে না আমি তাকে নিয়ে বলবো না। সো টু প্লাস বেস ফর্ম অর্থাৎ স্যাটিসফাই, এস, কলম তো সমস্যা করতেছে, SATISFY, স্যাটিসফাই, অর্থাৎ যখন খাবো তখন মনে রাখবো আমরা শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য খাই না, স্যাটিসফাই হাঙ্গার। আমি এই টু প্লাস, তোমাদের যে এই যে টপিকটা টু প্লাস বেস ফর্ম, এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরও দু একটা রুল ক্লিয়ার করে দিলাম, সো দ্যাট একটা ক্লাসে তো অবশ্যই সব কিছু পড়ানো যাবে না। সো আমি চাচ্ছি এই একটা ক্লাস থেকে তুমি যাতে মোটামুটি প্যাসেজ থেকে প্রশ্ন করলে টিচারকে এর বাইরে যাওয়ার সুযোগ থাকে না। সো এগুলোই হচ্ছে মানে একজন ভালো স্টুডেন্ট যে ধরতে পারে যে বিষয়গুলো কি স্যার কই থেকে প্রশ্ন করবে, এটা হচ্ছে একজন ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য। সো এই গেল, তাহলে আমরা কি শিখলাম, যে কোনো প্রিপোজিশন প্লাস বিয়ন প্লাস আইএনজি, তবে টু প্লাস, তবে হোয়াট, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, তো আমি যদি তারপরে যাই, আমরা এখানে তবে আরেকটা আছে, বাচ্চারা একটু ভালো করে ফোকাস করো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এখানে ভুল হয়, স্যাররা তোমাদেরকে হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন দেয়। সো প্রিপোজিশনের তবে মোট দুইটা, একটা হচ্ছে বিয়ন প্লাস আইএনজি, তবে টু প্লাস বেস ফর্ম, এখানে আরেকটা তবে আছে, দেখো আমি লিখতেছি কুমিল্লা বোর্ড 2025 সালের কোয়েশ্চেন, তোমরা কোয়েশ্চেন ব্যাংক সামনে নাও, যা বলবো একদম হুবহু মিলে যাবে। সেটা হলো, দেখো দে আর ইউজড টু, একটু ভালো করে ফোকাস করে বাচ্চারা, দে আর ইউজ টু, আমরা শিখছিলাম টু প্লাস ভার্বের বেস ফর্ম হোয়াট ইজ কল্ড ফুল ইনফিনিটিভ। ওকে, বাট এই জায়গায় টু কিন্তু এখানে, যদি এরকম হয় বি ইউজড টু, বি মানে আমি তো বিতে আসবো, তাহলে আমি এখন এগুলো বলি, এমিজার কিংবা ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু, আমি বিতে আসবো। সো এটা মেনলি ছিল বি ইউজ টু, বাট বি মানে কি, বি মানে হচ্ছে এমিজার, আমি এটা বুঝিয়ে দিব। সো যদি ইউজ টু এরকম হয় যে এম ইজ আর, মানে যে কোনো একটা ইউজ টু, অথবা ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা ইউজ টু, অথবা বি অ্যাকাস্টম টু, বি হ্যাবিচুয়েটেড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ আ বিউ টু, এই সকল প্রত্যেকটা টুতে গাইডে অনেকটা লেখা আছে। সো মোটামুটি পরীক্ষা এই 3-4টা আসে, বি ইউজ টু, বি অ্যাকাস্টম টু, উইথ আ বিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই সকল টু আসলে সেটা বি ওয়ান প্লাস আইএনজি হয়ে যাবে। অর্থাৎ দে আর ইউজ টু মেকিং, আমাদের টিচাররা, আমরা যারা অশিক্ষিত, আমাদের টিচাররা আমাদেরকে শিক্ষিত বা অতি সিটিজেন অর্থাৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করেন। ক্লিয়ার? তাহলে তিনটা তবে শিখলাম, একটা হচ্ছে প্রিপোজিশনে বি ওয়ান প্লাস আইএনজি, তবে টু প্লাস বেস ফর্ম, তবে সেই টু যদি জাস্ট টু না হয় এরকম টু হয় ফ্রেজাল টু, তখন বি ওয়ান প্লাস আইএনজি আমাদেরকে বসাতে হবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর রুল শেষ। এর মধ্যে কতগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেল? ওকে, আমরা যাচ্ছি সরাসরি 3 নম্বর টপিকে। ওকে, যেটা বলি না সেটা হচ্ছে আগের কোয়েশ্চেনে যেটা সিরিজি বোর্ড থেকে এসেছিল ওয়াইল ইটিং, ওয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে সেটা হবে বি ওয়ান প্লাস আইএনজি। কিন্তু যদি ওয়াইলের পরে সরাসরি ভার্ব না আসে, যেমন তুমি মিলিয়ে নাও, এটা সিরিজি বোর্ড 25 সালের কোয়েশ্চেন, জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াইল হি, জামিল হ্যাড অ্যান, লিখে নাও তুমি, আমি লিখতেছি না, জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াইল হি। তো এগুলো মেনলি কমপ্লিটিং সেন্টেন্সের রুল, বাট টিচার কৌশলী হয়ে এখানে কমপ্লিটিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স বা রাইট ফর্ম অফ ভার্বস এগুলো হচ্ছে মিলিয়ে দিয়ে দেন। সো ওয়াইলের পরে সাবজেক্ট ছিল ওয়াইল হি, তখন প্রেজেন্ট কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অফকোর্স বি ওয়ান প্লাস আইএনজি, তবে এখানে একটা এমিজার কিংবা ওয়াজওয়ার লাগবে। সো জামিল হেড, হেড মানে বি টু, হেড হচ্ছে হ্যাভ, হেড, হেড, হ্যাভ বি ওয়ান, হেড বি টু, হেড বি থ্রি। কখন হেড বি থ্রি? যখন আগে আমি পড়িয়ে দিয়েছি, এগুলো আমার একটা প্লেলিস্টে আছে, বেসিক গ্রামার, তুমি দেখে নিও, যেখানে সব বেসিক, মানে এখানে সবগুলো বেসিক। তো আমরা কী কী ভুল করি সব এই প্লেলিস্টে আস্তে আস্তে দেওয়া হবে, এবং আস্তে আস্তে আমি শুরু করেছি, এটা হবে। সো হেড তাহলে বি টু, কারণ জামিল হেড, জামিলের আগে কোনো বা হেডের আগে কোনো কী নেই, এমিজার ওয়াজওয়ার নেই, সেখানে তোমার লাগবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ ড্রাইভিং, জামিল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াইল হি ওয়াজ ড্রাইভিং টু হিজ ওয়ার্কস, এরকম কিছু একটা। আমাদের 2 নম্বর রুলসের বাবারা, আমরা এখন চলে আসবো সরাসরি 3 নম্বর রুলে, অ্যান্ড দি মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর রুল ইজ বি। আমি তোমাদেরকে বি নিয়ে একটু বিস্তারিত বলবো। দেখো বাচ্চারা, যে কোনো কোয়েশ্চনে এই বি 3 থেকে 4টা ম্যাক্সিমাম এমন এক কোয়েশ্চেন আছে যেখানে বি 4টা আসছে, 25 সালেই আসছে, 25 না 23-24 আসছে, ফাইন। তো আমি তোমাকে বুঝাচ্ছি
বি হচ্ছে একটা বেস ফর্ম, যার আন্ডারে আরও কিছু ফর্ম আছে। এখন এটা কীভাবে তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার করবো? আমরা সবাই টেন্স শিখে আসছি। টেন্স কাকে বলে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই একই প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা কীভাবে হলো? ঠিক এই কীভাবে এই সেন্সে বিও একটা বেস ফর্ম, যার আন্ডারে আরও কিছু ফর্ম আছে। সেগুলো কী কী আমি পড়াই। প্রেজেন্টের দিকে আসলে এম, ইজ, আর ইনডিফিনিট। পাস্টের দিকে গেলে ওয়াজ, ওয়ার, ইনডিফিনিট। বি নিজে একটা ফর্ম, অর্থাৎ বেস ফর্ম বসবে একটা। বি ই আই এন জি, বিং। তোমরা যখন ইন্টারমিডিয়েট শেষ করো, তোমাদের আগামী 2 দিন পরেই ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, তারপরেই তোমাদের ইন্টারমিডিয়েট শেষ, তারপরে মেডিকেল, জব, অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন। অ্যাডমিশন মানেই হচ্ছে পার্টিসিপল আর জিরান্ডের খেলা। আমি এটা একটা ক্লাসে পার্টিসিপল বুঝিয়ে দিয়েছি, আমি জিরান্ড বুঝাবো। সো বিই প্লাস আইএনজি, অর্থাৎ বি1 প্লাস আইএনজিকে আমরা বলি পার্টিসিপল। এটা হচ্ছে বি এর পার্টিসিপল ফর্ম। আর বি ডাবল এন, বিন, বি3, এটা হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রত্যেকবার পরীক্ষায় এম থেকে আসে, এম থেকে কম আসে, ইজ থেকে আসে, আর থেকে আসে, ওয়াজ থেকে আসে, ওয়ার থেকে আসে, বিং থেকে আসে। বি এবং বিন এগুলো পরীক্ষা এখনো পর্যন্ত খুব একটা দেখা যায় নাই। সো আমি তোমাদেরকে আস্তে আস্তে সব পড়িয়ে দিচ্ছি। আমি এটা একটু জাস্ট লিখে রাখি যে বি মানে ছিল এম, ইজ, আর, আর ছিল ওয়াজ, ওয়ার, আর ছিল বি, আর ছিল বি ডাবল ই এন, বিন, আর ছিল বিই আই এন জি, বিং। সো আমি তোমাদেরকে প্রথমেই এম থেকে বুঝিয়ে দিই, প্রথমেই আর থেকে বুঝিয়ে দিই। আর দিয়ে কীভাবে আসছে দেখো। আমরা পরে আসছিলাম, রাজশাহী বোর্ডে আসছিল বুকস নিয়ে কোয়েশ্চেন, তাই না? ওকে, তো আমি যদি তোমাদেরকে পড়াই একটু। বুকস বি দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস। আমরা এটাকে বলি প্রিসিয়াস। কি বলি? প্রিসিয়াস। এটা 2025 সালের কোয়েশ্চন। দেখো বাচ্চারা, বুকস প্লুরাল, তো ওই সেন্সে কী হওয়া উচিত? ওই সেন্সে বি অফকোর্স প্লুরাল হওয়া উচিত, যাই হোক না কেন। তো আমরা পরে আসছি এম, ইজ, আর থেকে আর হচ্ছে প্লুরাল, তাহলে এখানে বসে যাবে বি এর বদলে আর, অর্থাৎ বুকস আর দ্য মোস্ট প্রেশাস প্রোডাক্টস। বই হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। ফাইন। আমি যদি তোমাদেরকে একটু এম থেকে দেখাই, বাচ্চারা এম থেকে খুবই কম আসে। এম থেকে বলতে গেলে পরীক্ষায় আসেই না, কেননা এম শুধুমাত্র আই এর সাথে বসে। সো আমি তোমাদেরকে শিখাই। এটা ঢাকা বোর্ডের কোয়েশ্চন 22 সালের, ঢাকা বোর্ডের কোয়েশ্চন 22 সালের। দেখো, সে বলতেছে এই প্যাসেজটা ছিল, আমি যখন বাচ্চা ছিলাম ভয় পেতাম, এই করতাম, সেই করতাম, এই করতাম না, সেই করতাম না। তো আমি তোমাদেরকে বলেছি যদি কোনো প্যাসেজ স্টার্ট হয় পাস্ট টেন্সে, তাহলে সবগুলোই পাস্ট টেন্স হবে, যদি না ম্যাজিক্যাল কিছু ঘটে যায়। এখানে ম্যাজিক্যাল কিছু ঘটে গিয়েছে। আমরা যারা মুভি দেখি, আমরা তো দেখি না, দেখবো না, এগুলো ভালো না। তো মুভিতে মাঝে মাঝে কী হয়, ফ্ল্যাশব্যাকে চলে যায়, মানে স্টোরি বলতেছে বলতেছে। তো এই কাহিনীটা শুধুমাত্র পাস্টের না, তা বোঝানোর জন্য হঠাৎ করে আবার মানে এখন চলে আসে আগের জায়গায়, মানে প্রেজেন্টে আসে। তো সে বুঝায় যে না, আমি পাস্টে না, আমি প্রেজেন্টেও আছি। তো টাস করে আরেকবার চলে আসে প্রেজেন্টে। সো এই যে ছেলেটা আমি, সে তার কাহিনী বলতে গিয়ে আবার চলে আসছে প্রেজেন্টে। সে বলতেছে নাও দ্যাট। আমরা কিন্তু মাঝে মাঝে এরকম কিছু বলতে চাই। এখন যেহেতু আমার বয়স 10 বছর, এখন যেহেতু আমি এই কাজটা করি, এখন যেহেতু আমি কাজটা করি না, তো এখন যেহেতু এই যে টার্মটা, আমরা এটাকে কীভাবে ইংরেজিতে বলতে পারি? নাও দ্যাট, এখন যেহেতু, বা যেহেতু এখন। আই বি অলমোস্ট 20, সে বলতেছে এখন যেহেতু আমি বড় হয়ে গিয়েছি, এখন যেহেতু আমার বয়স 20 বছর, তার মানে সে প্রেজেন্টে আছে। আর আই এর সাথে অলওয়েজ কী বসে? এম। সো নাও দ্যাট এজ আই এম অলমোস্ট 20, এখন যেহেতু আমি 20 বছর হয়ে গিয়েছি, বা আমার বয়স 20 বছর। তো এম থেকে খুবই রেয়ার পরীক্ষা আসে না। আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই ওয়াজ থেকে, কই থেকে বাচ্চারা, আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই ওয়াজ থেকে, ঢাকা বোর্ড 24 সাল, ঢাকা বোর্ড 24। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম বলেছিলাম, যদি কারণ, আমি হয়তো বলি নাই, যদি কারণ নাম থাকে তাহলে পাস্ট, অথবা ওয়ান্স আপন এ টাইম, লং টাইম এগো, লং সিন্স, এরকম স্টার্টিং ট্যাগ থাকলে সেগুলো হচ্ছে পাস্টে। সো ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার সেখানে, ড্যাশ এ কিং। তুমি দেখো, দেয়ারের সাথে ওয়াজও বসে, ওয়ার বসে, বাট তুমি কীভাবে বুঝো ওয়াজ নাকি ওয়ার বসবে? তুমি ডিপেন্ড করবা একটু পরের দিকে, মানে তুমি একটু পরের দিকে যাবা।
এ কিং, সেখানে একজন কিং ছিলেন, তাহলে অবশ্যই ওয়াজ বসবে। আমরা জানি ওয়াজ হচ্ছে মানে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল, এম ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, সেখানে বসবে ওয়াজ। আমি যদি এখন একটু ওয়ার থেকে দেখাই, আমি এটা দেখাতে চাচ্ছি না, বাট তাও দেখিয়ে দিচ্ছি, বিকজ এই ওয়ারের রুলটা ক্লিয়ার করলে তোমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের আরও 2-1টা টপিক ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই কোয়েশ্চনটা রাজশাহী বোর্ড 22-এর। দেখো, সো ইংলিশ ইজ অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, ইট ড্যাশ বি এ ল্যাঙ্গুয়েজ মিন্ট ফর আ পার্টিকুলার ক্লাস অফ পিপল। মানে সে বলতেছে ইংলিশ কেমন যেন মনে হয় শুধুমাত্র একটা বিশেষ শ্রেণীর জন্য, আমাদের জন্য, আমরা যারা গরিব, এরকম তো অফকোর্স না। সো অ্যাজ ইফের এই রুলসটা আমি তোমাদের বলছিলাম না, ওয়াইলের রুলসটা কিন্তু মেনলি কমপ্লিটিং সেন্টেন্সের, বাট রাইট ফর্ম ভার্বসেও আসে। ইট ইজ হাই টাইম কমপ্লিটিংয়ের, বাট রাইট ফর্ম ভার্বসেও আসে। এই যে অ্যাজ ইফ, এটাও কি কমপ্লিটিংয়ের, বাট এখানেও স্যাররা ঢুকিয়ে দেন মাঝে মাঝে। তো এজ ইফের পরে যদি কখনো ভি ভার্বকে আসতে হয়, আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমরা বসাবো এখানে ওয়ার। কি বসাবো আমরা এখানে? ওয়ার। কেন এমনটা হয় দেখো, এজ ইফ মানে হচ্ছে যেন, তো আমরা মাঝে মাঝে এরকম বলি, এমন মনে হচ্ছে সে যেন রাজার ছেলে, সে এমন ড্রেস আপ করে আসছে মনে হচ্ছে সে যেন রাজার ছেলে, আসলে সে টুকাই। অথবা আমরা এমন বলি, তার কথাবার্তা এমন যেন সে সব কিছু জানে। তো এজ ইফ, এই যে যেন, এরপরে আমরা কি বুঝাই, মানে যা বলি তা কিন্তু বাস্তব না। সে এমন ড্রেস পরে আসছে মনে হচ্ছে রাজার ছেলে, বাট সে রাজার ছেলে না। সে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে সে সব জানে, বাট সে কিছুই জানে না। তো এজ ইফের পরে যখনই আমরা অবাস্তব কিছু বলবো, যা মিলবে না অ্যাকচুয়ালি, এটাকে আমরা বলি আনরিয়েল পাস্ট। তো এই কনসেপ্টটা হচ্ছে সাবজাংটিভ মুডের, এখানে তোমরা বুঝবা না, আমি এটা পরবর্তী ভালো করে বুঝাবো। সো এজ ইফের পরে যদি কোনো বি আসতে হয় তাহলে ওয়ার আসবে। এটা হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড, এটা নিয়ে আরও আলোচনা আছে, আমি আপাতত বলবো না। তো এই হচ্ছে আমাদের বিষয়টা, হচ্ছে ইংলিশকে মনে করা হতো এমন, এখানে কেন ফিট করবে এটা দেখো। সো ইংলিশ কি শুধু তাদের জন্য যে একটা বিশেষ শ্রেণী এলিট? না, ইংলিশ আমাদের জন্য, ইংলিশ সবার জন্য। ক্লিয়ার? সো এজ ইফের পরে আমি যা বললাম তা বাস্তব না, অবাস্তব, এই জন্য এখানে ওয়ার বসবে। আমি এটা পরে, ওই যে আমরা বলি না, ইফ আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার, আমি যদি হতাম তো আমি হইতে পারি, এটা সাবজেক্টিভ মুড। ওকে ফাইন। আমি তোমাদেরকে বিং থেকেও দেখাইতাম না, বাট দেখিয়ে দিচ্ছি, বিকজ এটা ক্লিয়ার করলে আরও একটি রুল ক্লিয়ার হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই কোয়েশ্চনটা ঢাকা বোর্ড 25-এর। ওকে, বি ট্রুথফুল ইজ এসেনশিয়াল, আমরা বলি এটাকে ইজেনশিয়াল, এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। ট্রুথফুল সত্যবাদী, ট্রুথফুলনেস সততা, ট্রুথ সত্য, সত্যবাদী ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, দি ভার্ব ইজ বি। আমি বলি রুলটা কি, যে কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে গ্যাপ থাকলে চোখ বন্ধ করে V1+ing না। নর্মাল কনসেপ্টটা হচ্ছে যে কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে গ্যাপ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই V1+ing হয়। তবে আমি তোমাদেরকে তবে এটা বলে দিব, বাট এটা অনেকেই বলে না, অনেক টিচারকে আমি বলতে শুনে নেই। সো আমরা পড়তেছি যে কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে গ্যাপ থাকলে V1+ing, ব্যাপারটা হচ্ছে বি, তাহলে BEING, বিং ট্রুথফুল। দেখো বি মানে হচ্ছে হওয়া, বাট কোনো সেন্টেন্সে বি এর বাংলা অর্থ হওয়া আসে না। আমি বলতে পারি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, অথবা একটু সহজ করে বললে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডক্টর হতে চাই, হওয়া আসে নাই, হতে আসছে। বি কেয়ারফুল, সতর্ক হ। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হ, হওয়া আসে নাই, হওয়া আসছে। তো হওয়া আসে বিংয়ের বাংলা, বাট বিংয়ের বাংলা অর্থ হচ্ছে, মানে এটা 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 অ্যাকচুয়ালি কি আমি বুঝলাম না। বিয়ের বাংলা অর্থ হওয়া, কিন্তু হওয়া কোথায় আসে না। আবার বিং মানে হচ্ছে, বাট হওয়া চলে আসে। সো বিং ট্রুথফুল, সত্যবাদী হওয়া, ইজ এসেনশিয়াল, অপরিহার্য, গুরুত্বপূর্ণ ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য। এখন যেটা বললাম, ওই যে তবে যে কোনো সেন্টেন্স স্টার্টিংয়ে গ্যাপ থাকলেই লাফ দিয়ে উঠবা না, বসে থাকবা, চিন্তা করবা এখানে অন্য কিছু হতে পারে কিনা। যেমন মনে করো আমি যদি এখানে কমা দেই, আর যদি এখানে লিখি আমি ইট, দেন আমি বলতে চাচ্ছি সত্যবাদী হ, এটা আমি জানি না, এটা আমি বলতেছি এটা ইট ইজ এসেনশিয়াল, এটা অপরিহার্য। কোনটা অপরিহার্য? কিছু একটা হওয়া। বি ট্রুথফুল, সত্যবাদী হ, এটা আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানি সত্যবাদী হ, সতর্ক হ, এই কাজটা করো, ওই কাজটা করো, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদেরকে খুব ভালো করে, আমরা যে এত মানে বার পারবো, এত পারবো, টেন্স বলে মানে একদম পাগল হয়ে যাই বারবার। আগে শিখতে হবে সেন্টেন্স,
আগে শিখতে হবে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, সেন্টেন্স, তারপরে আস্তে আস্তে এগুলো আসবে। আমরা তো এগুলো তো নাই, আমরা লাভ দিয়ে ডিরেক্ট বেলুন ডিয়ার গুল করবো না, একটা বেলুন ডিয়ার পেয়ে যাবো। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যা বার্ব দিয়ে স্টার্ট হয় ওইগুলো কিন্তু বিওয়ান প্লাস আইএনজি না। তার মানে স্টার্টিংয়ে গ্যাপ থাকলেই নট অলওয়েজ বিওয়ান প্লাস আইএনজি, সামটাইমস ইট জাস্ট বি অর জাস্ট বেস ফর্ম। ওকে ফাইন। তো আমি তোমাদেরকে বি নিয়ে আর টাইম ওয়েস্ট করবো না, যা যা পড়ালাম তাহা আশা করি তোমরা ভালো করে বুঝবা। আমাদের 3 নম্বর রুল কিন্তু শেষ। তুমি 20 মিনিট 30 মিনিটের ক্লাস দেখে তো অফকোর্স খুব ভালো করতে পারবে না। তোমাদেরকে 20 মিনিটের ক্লাস দেওয়া হয়, বলা হয় এক ক্লাসে সব শেষ, এক ক্লাসে সব পানি পানি হয়ে গিয়েছে, এই হয়ে গিয়েছে, সেই হয়ে গিয়েছে। এগুলো তো মিথ্যা, এগুলো তো ধোঁকা। তোমরাও ধোঁকা হও। ইউ আর ওয়েলকাম অ্যাগেন। ধোঁকা খাওয়ার জন্য আবার ওয়েলকাম তোমাকে। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্যাসিভ। আমরা কি পড়বো এখন বলো বাচ্চারা? আমরা এখন পড়বো প্যাসিভ ভয়েস। আমি আগে এটা বুঝাই। মনে করো আমি বলতে চাচ্ছি আমি ভাত খাই, এই জায়গায় সাবজেক্ট আমি, কাজটা হচ্ছে খাওয়া, আর টপিকটা হচ্ছে ভাত। মানে আমি ভাত খাই, কাজটা আমি করি। তো আমি যদি একটু ঘুরিয়ে বলি ভাত খাওয়া হয়, হ্যাঁ অফকোর্স আমি লাস্টে গিয়ে বলবো ভাত খাওয়া হয় আমার দ্বারা। তো আমার দ্বারা বাদ দাও, আমি যদি বলি ভাত খাওয়া হয়, এখানে সাবজেক্ট ভাত, কাজটা হচ্ছে খাওয়া, তো কে খায়? হু। খায় কে? এখানে ভাত নিজেকে খেতে পারে না, নিজেকে খাওয়ার জন্য ভাতের মুখ থাকা লাগবে, ভাতের মুখ আছে নেই। সো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট তাহার নিজের কাজ নিজে না করে, তাহলে তা আমরা পড়ে আসতেছি এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্স। কি বললাম? এগুলো প্যাসিভ ভয়েসের সেন্স। বাংলা যদি আমরা পড়ি প্রযোজক ক্রিয়া ইটিক্যাল, আমরা বাংলা তো অফকোর্স খুব ভালো পারি না, বাংলা তো আরও ভালো ভালো টিচার আছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনে 2025 বলো, 24 বলো, 23 বলো, আরও আগে যাও, প্রত্যেকটা কোয়েশ্চেনে প্রত্যেকটা পেসেজে প্যাসিভ থেকে 2-3টা আসে। আমি বুঝিয়ে দিচ্ছি। আমি কয়েকটা এক্সাম্পল আমার মাথায় আছে, বাট আমি তোমাদের জন্য যেটা তোমরা ভালো মানে তোমাদের সাথে মিলবে সেটা নিচ্ছি। ঢাকা বোর্ড 19 সালের কোয়েশ্চন আমি লিখতেছি, একটু জাস্ট হোল্ড করো। ওকে, কোয়েশ্চনটা হচ্ছে ক্রিকেট। মিলে গেছে না? ওকে। ক্রিকেট কল দি জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয় যদি সেখানে ইন্ডিয়ার প্লেয়ার না থাকে, সেটা ইন্ডিয়া তো অভদ্র। তো দেখো এই সেন্টেন্সের বাংলা আমরা জানি, ক্রিকেট যাহা সাবজেক্ট। তোমাদের যে ভুলটা হবে, তোমরা মনে করবা ক্রিকেট সাবজেক্ট, তার পার্সন সিঙ্গুলার, বসিয়ে দেই কলস, CALLS কলস বসিয়ে দেই। ক্রিকেট কলস দি জেন্টলম্যানস গেমের বাংলা অর্থ হচ্ছে ক্রিকেট বলে ভদ্রলোকের খেলা। যেমন হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে তার উপর বেস করে খেলে আসতেছে। ক্রিকেট কলস, ক্রিকেট বলে দি জেন্টলম্যানস গেম। কখনো কি শুনেছো ক্রিকেট বলতেছে হাই দিস ইজ মি ইজ এ জেন্টলম্যান? বলা নাই। ক্রিকেটকে জেন্টলম্যানদের গেম বাইরে থেকে আমরা বলি, পিপল বলে, লোকজন বলে। তাহলে ক্রিকেটের কাজটা সে নিজে না করে করাচ্ছে আমাদেরকে দিয়ে। প্যাসিভ ভয়েস, ওয়ার্ড ভয়েস, প্যাসিভ ভয়েস। সো তোমরা যেটা করবো আমি তোমাদেরকে বলতেছি, প্যাসিভ ভয়েস মানে খাতায় লিখে নাও, মানে মাথায় গেঁথে নাও, প্যাসিভ ভয়েস মানেই বি3। প্যাসিভ ভয়েস মানেই বি3। আমরা পরে আসতেছি প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, এমিজার প্লাস বি3, পাস্ট টেন্সের ওয়াজ ওয়ার প্লাস বি3। হ্যাঁ, তো আরও আমরা পড়তেছি সেন্টেন্সের প্যাসিভ হয়, টেন্সের প্যাসিভ হয়, পড়াশোনা আমরা এগুলো। সো তুমি কেটে নাও প্যাসিভ মানে বি3। সো আমি লিখে দিচ্ছি এখানে প্রথমত বি3, আমি আরও পড়াচ্ছি, ওয়েট করো। প্যাসিভ মানে বি3। কিন্তু তোমার যেই বেসিক যে বললাম না আমার প্লেলিস্টে বেসিকগুলো আছে, বেসিক কনসেপ্টটা হচ্ছে পৃথিবীর কোনো বি3 কখনোই একা একা বসে না। যেমন হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, এখানে প্লেডটা হচ্ছে বি2। প্লেড প্লেড। পৃথিবীর প্রত্যেকটা বি2 একা একা বসতে পারে, বাট কখনোই কোনো বি3 একা একা বসে না। তার আগে একটা হেল্পিং ভার্ব লাগবে, হয়তো বা এমিজার, না হলে ওয়াজুয়ার, না হলে হ্যাভেজেড। ক্লিয়ার? ওকে। সো ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, এটা আগেও বলা হতো, এখনও বলা হবে, নিয়ার ফিউচারে বলা হবে, এখনও বলা হয়। তাহলে যেই কাজটা আগেও ঘটেছে, এখনও ঘটে, পরেও ঘটবে, আমরা জানি এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সেন্স। তাহলে আমরা কী করব? আমরা নিব প্রেজেন্টের প্যাসিভ, অর্থাৎ এম ইজ আর থেকে কিছু একটা। যেহেতু ক্রিকেট সিঙ্গুলার, তুমি নেও ইজ, অর্থাৎ ক্রিকেট ইজ কল্ড দি জেন্টলম্যানস গেম। আমার কাছে আরও হার্ড এক্সাম্পল ছিল, আমি নিলাম না, আমি তোমাদের সাথে এটা মিলিয়ে নিলাম, যেহেতু বাংলাদেশে আমরা ক্রিকেট পছন্দ করি, করবো না, এগুলো ভালো না। তো এই হচ্ছে প্যাসিভের আলোচনা। প্যাসিভ মানেই বি3, বাট কী লাগবে? আগে একটা হেল্পিং ভার্ব লাগবে। তবে এখানে তবে আছে, তবেটা কি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি যে কোয়েশ্চেনটা নিচ্ছি সেটা কম্বাইন্ড বোর্ড 18 সালের, কি বললাম বলো? কম্বাইন্ড বোর্ড 18 সালের
সেম একই কোয়েশ্চেন বা সেম একই প্যাসেজ আসছে রাজশাহী বোর্ডে 25-এ। কোথায় কি বোঝা গেল? সো রাজশাহী বোর্ডে 25-এ আসে নাই, 23-এ আসছে মনে হয়। এটা একটু দেখে নিও তোমরা। বোর্ড কোয়েশ্চেন সলভ করলে আমাদের অর্ধেক প্রিপারেশন শেষ হয়ে যায়। কথা বোঝা গেল? অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। দেখো, সরি স্টুডেন্টস, ক্যামেরা অফ না, মেমোরিতে জায়গা ছিল না, মেমোরিটা একটু ক্লিন করে আসলাম। দেখো, সাবসিডিজ মাস্ট, এটা কোয়েশ্চেন হচ্ছে এই কম্বাইন্ড বোর্ডের আর রাজশাহী বোর্ডের সেম পেজেসটা আসছে। সাবসিডিজ মানে হচ্ছে ভর্তুকি। এখন আগে বুঝাই ভর্তুকি কি। আমি বারবার দেখতেছি ক্যামেরাটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ভর্তুকি জিনিসটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান কিছু টাকা দিবে যা সে আর ফেরত পাবে না। যেমন সরকার যদি কখনো ভর্তুকি দেয়, সে এই টাকাটা ট্যাক্স আকারে আমাদের থেকে নিতে পারবে না, বাট সরকার তো আমাদের থেকে অফকোর্স অন্যদিকে নিয়ে নেয়। চোর, সরকার হচ্ছে চোর। সাবসিডিজ ভর্তুকি মাস্ট, আমি বলে আসছিলাম। আচ্ছা, আমি আগে আগে বলি, মাস্ট গিভ। গিভ মানে কি বলো বাচ্চারা? গিভ মানে তো হচ্ছে দেয়া। তার মানে এই পেসেজে কোনো কিছু দেয়া নেওয়া হবে, সামথিং দেয়া নেওয়া হবে আর কি। এখানে তো কী দেয়া নেওয়া হবে? ভর্তুকি দিবে ইন এডুকেশন, এটা ক্লিয়ার করে নাও। EDUCATION, উই সে এডুকেশন, বাট দিস ইজ নট এডুকেশন, দিস ইজ এডুকেশন। হোয়াট? এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষা খাতে ভর্তুকি দিতে হবে। মাস্ট মানে শুডের চেয়েও হার্ড। শুড মানে তো উচিত, মাস্ট মানে অবশ্যই উচিত, এরকম কিছু একটা অর্থ। এখন দেখো, ভর্তুকি দিতে হবে, বাট ভর্তুকি কে দিবে? এই সেন্টেন্সটা মেইনলি ছিল দি গভর্নমেন্ট মাস্ট গিভ সাবসিডিজ ইন এডুকেশন সেক্টর, অর্থাৎ সরকারকে অবশ্যই শিক্ষা খাতে ভর্তুকি দিতে হবে। কিন্তু এখানে সরকার উল্লেখ করা নেই, তার মানে কে দিবে তা নেই। সাবসিডিজ নিজেকে নিজে দিতে পারবে না, বিকজ তার হাত পা এরকম কিছুই নেই। সো মাস্ট আমরা জানি, তো এখানে ভুল কী হবে? ভুলটা হবে, তোমরা শিখে আসছো মাস্ট হচ্ছে মডাল, সো বসিয়ে দিবা গিভ। বাংলা অর্থ হবে, মানে তোমরা শিখে আসছো যে মডেলের পরে বেস বেস, অর্থাৎ সাবসিডিজ মাস্ট গিভ ইন এডুকেশন সেক্টর, বাংলা অর্থ আসবে ভর্তুকি শিক্ষা খাতে দিবে। ভর্তুকি দিবে, বাট ভর্তুকি কেমনে দিবে? ভর্তুকির তো হাত পা কিছুই নেই। ভর্তুকিকে কেউ না কেউ বাইরে থেকে প্রদান করতে হবে, সরকার হইতে পারি, আমরা হইতে পারি। সো এটা প্যাসিভ সেন্স। প্যাসিভ মানেই ভিত্রি, আমি বলে আসছিলাম প্যাসিভ মানে ভিত্রি। সো আমি লিখবো এখানে গিভেন। আমি তোমাদেরকে বলতেছি ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড। গিভেন হোয়াট? গিভেন। এখন ভুলটা হলো কি, মাস্ট হচ্ছে মডাল, মাস্টের পরে কখনোই ভিত্রি বসে না। আর তুমি শিখে আসছো ভিত্রি কখনো একা একা বসে না, আগে একটা হেল্পিং ভার্ব লাগে। তো আমরা নিব মাস্টের পরে বেস ফর্ম, আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজের কিছুই নিব না। কেন না? মাস্টের পরে লাগবে একটা বেস ফর্ম, আর পরে আসছিলাম বি হচ্ছে নিজে একটা বেস ফর্ম বি, অর্থাৎ মাস্ট বি। অর্থাৎ এখন তাহলে কী হইলো? এখানে তিনটা জিনিস হইলো। প্যাসিভের ভিত্রি বসলো, মাস্টের পরে ভিত্রি বসবে না, এই জন্য আমরা একটা বি নিয়ে আসলাম। বি হচ্ছে প্যাসিভ মেকার। উই নো দ্যাট রাইস ইজ ইটেন বাই মি, বাই হচ্ছে কি প্যাসিভ মেকার। সেম একইভাবে বিও একটা প্যাসিভ মেকার। সো আমি নিলাম মাস্ট বি গিভেন। এতে কী হলো? মডেলের পরে বারবার বেস ফর্ম বসলো বি, বি এর পরে ভিত্রি বসানো যায়। এতে হলো কি বি থ্রির আগে একটা বেস ফর্ম বা আগে একটা হেল্পিং ভার্ব বসলো। কথা কি বোঝা গেল? সো আমরা কখনোই প্যাসিভ থেকে উত্তেজিত হয়ে যাব না, আমরা চেষ্টা করবো আস্তে আস্তে সেন্স বুঝার। আমরা জানি যে একটি সেন্টেন্সের ভার্ব বসে ওই সেন্টেন্সের সাবজেক্টকে ডিপেন্ড করে। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই প্যাসেজটা কি, ওই সেন্সটা কি। তখন আমরা যে মনে করবা যে মাস দেখে এক লাফ দিয়ে উঠবা যে হ্যাঁ কমন পেয়ে গেছে, মাস তো মডেল বসে দিয়ে গিভ, সে ভুল করবা। সো এভাবে হচ্ছে সলভ করতে হবে। তো এই হচ্ছে আমাদের আলোচনা। কী কী পড়লাম? আমরা অনেক কিছুই পড়লাম। তোমরা বলতেছো যে 5টি রুল বলে আপনি অনেকগুলো রুল পড়িয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি অনেকগুলো রুল না, এগুলো হচ্ছে একটা রুল ক্লিয়ার করতে হলে আরও একটা পার্ট ক্লিয়ার করতে হবে, এই সেন্সটা। সো আশা করি তোমাদের এখান থেকেই পরীক্ষায় কমন পড়বে, তোমরা এগুলোই ভালো করে বুঝো। আমার প্লে লিস্টে যাও, এখানে ইগনারি স্কুল নামে আমার যে চ্যানেলটা আছে সেখানে যাও, ন্যারেশন সলভ করে তোমাদের পরীক্ষা 2 দিন পরে ন্যারেশন থেকে আসবে, প্রেপোজিশন সলভ করে আমি পড়ে দিয়েছি এগুলো। সো এগুলো করলেই তুমি মোটামুটি আগামীকালকে একটা ভালো স্কোর করতে পারবা। থ্যাংক ইউ।